বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা আছে। এদের প্রধানমন্ত্রীরা যখন ভারতে যায় তখন বলে না মুখ্যমন্ত্রী তখন বলে না এদের প্রধানমন্ত্রীকে, আমাদের প্রধানমন্ত্রী ওখানে গেলে মুখ্যমন্ত্রী কেন বলে? আপনারা দুজনে একটু আলোচনা করবেন। আওয়ামী লীগ বিএনপি বাদ দেন, দেশ বাঁচাতে গেলে যেই দেশ স্বাধীন থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো নেতা আসছে তাদের ব্যাংক তারা কিভাবে টাকা ইনকাম করছে এগুলা নিয়ে একটা টকশো করেন। তারা টাকা কই পাইছে? আমার দেশের জনগণকে রক্ত খেয়ে 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 দেখেন বাংলাদেশের মানুষের গায়ে রক্ত নাই, এরা শুধু বসে বসে রক্ত খাবে আর উন্নয়নের গল্প বলবে। অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলবো সেটা হচ্ছে যে এখন দাদাদের অনুগত লোক, মন্ত্রণালয় এখন হিন্দুয়ালয়। আমার প্রশ্ন হচ্ছে সিকিম দখলের আগে এই সিনারিও গুলো হচ্ছিল কিনা? আমার প্রশ্ন ডক্টর ফজলুল হক স্যারের কাছে, সিকিমের সিনারিও বর্তমান বাংলাদেশের সিনারিও এক কিনা আপনি কিভাবে মূল্যায়ন করেন? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে মিস্টার আলী খান চৌধুরী মানিক স্যারের কাছে, যে মুক্তিযুদ্ধের চেতনা কি এটা ছিল, দেশ কি এর জন্য স্বাধীন হয়েছিল কিনা যে ভারত বাংলাদেশের উপর দিয়ে রেল নেবে? এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল কিনা যে ভারত এদেশে কোন সরকার থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করে দেবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ওই পেশাজীবী সমন্বয় পরিষদের যে নেতা আছেন, আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন, ওনার কাছে প্রশ্ন রাখতে চাই যে ভারতের সাথে সম্পর্কের বিষয়টা উনি আলোচনা তুলে এনেছেন। তো এটা পৃথিবী জুড়ে স্বীকৃত যে সম্পর্ক একটা দেশে সাথে আরেক দেশে হয় পারস্পরিক, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক পারস্পরিক সম্পর্ক কোন দিক থেকে? একটা আমি শুধু সিম্পল একটা উদাহরণ দিই যে আজকে ওনারা নতুন করে যে চুক্তি করেছেন করিডোর, যে ভারত থেকে এসে বাংলাদেশ ছিঁড়ে আবার ভারতে ঢুকবে, সেখানে আবার চেক করতে পারবে না আমরা কি নিয়ে তারা কি নিচ্ছে, দেখার সুযোগ এই দেশকে নাই, কিসের সার্বভৌমত্ব? অথচ আজ থেকে অনেক আগে এই দেশ থেকে নেপাল থেকে মাত্র 27 কিলো রাস্তা ব্যবহার করে আমাদের ফার্টিলাইজার আনার কথা ছিল, অনুরোধ করা হয়েছিল, তারা সার্বভৌমত্বের হুমকি দোহাই দিয়ে সেটা করতে দেয় নাই। আর এখন আমাদের সার্বভৌমত্ব কোথায়, হুমকি কোথায়? আজকে বাড়িয়াডাঙ্গি আমাদের ভূমি, আমাদের মাতৃভূমির অংশ, কৃষকরা কাজ করছে, সেখানে ঢুকে গুলি করে হত্যা করে, আর আমাদের দায়িত্বপ্রাপ্ত যে আমাদের দোষে হত্যা করে। আজকে এই জায়গায় দেশ সার্বভৌমত্ব নিয়ে গেছে আর ভারতের সাথে সম্পর্ক এইটা হয়ে গেছে যে তাদের আর দেবার কিছুই নাই, বলে যা দিছি সব দিয়ে দিছি আর সেদিন মনে রাখবে। আজকে যে এই যে বলতে দেশটা কোথায় নিয়ে গেছে, দেশটা কোথায় নিয়ে গেছে তো দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি সবাই, যে আজকে শেষ করছি কোথায় নিয়ে গেছে এই বিষয়ে একটু বলার সুযোগ দেন, যে কোথায় নিয়ে গেছে। যে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কেন্দ্রীয় ব্যাংক লুট হয় নাই, কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড থেকে স্বর্ণ তামা হয়ে যায় নাই, এই সময় সেটা হচ্ছে সেই জায়গায় নিয়ে গেছে কোথায়? যে কমার্শিয়াল ব্যাংক সবগুলো ফাঁকা, চেক দিলে আজকে চেক ডিজনার হচ্ছে। আজকে একজনের কন্যা বিয়ে দেওয়ার জন্য 11 লক্ষ কোটি টাকা জমা করেছে হিন্দু পরিবার, সে চেক দিয়েছে, বিয়ের তারিখ ঠিক, সেখানে গিয়ে পায় নাই, তারপরে সে হেড অফিসে আসছে, সেখানেও সমাধান পায় নাই, দেশ এখানে নিয়ে গেছে। দেশ কোথায় নিয়ে গেছে? 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এরকম দেশ আমরা প্রতিনিয়ত পত্রিকায় দেখছি আজহারুল ভাই। অসংখ্য ধন্যবাদ। কোথায় নিয়ে গেছে এটাই তো দেশের চিত্র, এটা অবশ্যই পত্রিকা আসবে, কারণ দেশের চিত্র এটাই, দেশকে এখানে নিয়ে গেছে যে আজকে লুটেরাদের রাজত্ব, আজকে দেশের অর্থনীতি শেষ, অর্থ নাই, এমন ডলার ক্রাইসিস কখনো হয় নাই যেটা এখন চলছে, এই জায়গায় নিয়ে গেছে। আর কোথায় নিয়ে গেছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশ কোথায় নিয়ে গেছে অবশ্যই মানিক ভাই উত্তর দিবেন। দেশকে এখানে নিয়ে গেছে। আমাদের সাথে আছেন হারুন চৌধুরী। আপনার মাইক্রোফোনে খুবই সমস্যা, আপনি আপনার 1 মিনিটে শেষ করুন। আসসালামু আলাইকুম হাসিনা আপা, আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি মানিক ভাইকে একটি প্রশ্ন করতে চাই। বর্তমান সরকারকে, মানিক ভাইয়ের আলোচনায় আমি শুনেছি বর্তমান সরকারকে মুক্তিযোদ্ধার একটা সেরা সরকার এবং উন্নয়নের সেরা সরকার বলেছেন উনি। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, মুক্তিযোদ্ধা সরকার যদি হয়ে থাকেন, ওনারা দেশ যদি স্বাধীন ওনারা করেছেন, আমরা সবাই জানি সেটা, কিন্তু যখন বলা হয় আমরা ভারতকে বলে এসেছি আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য, আমরা ভারতের সাথে কথা বলেছি ভারত চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক,
তাহলে আওয়ামী লীগ, ভারত যদি চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, ভারত না চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। এটা জনগণ, আমরা জানি জনগণ ভোট দিয়েই সরকার নির্বাচিত করে। এখানে পার্শ্ববর্তী দেশ আওয়ামী লীগকে বারবার ভোট দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশের মন্ত্রীরা গিয়ে অনুরোধ করে এবং বৈঠক করে। এটা কি মুক্তিযুদ্ধ চেতনার পরিপন্থী নয়? অসংখ্য ধন্যবাদ হারুন ভাই আপনাকে। জি, আমি আরেকটা প্রশ্ন করবো ইয়াকে, ফয়জুল হক ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা ফয়জুল হক ভাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে ভারতে সফরে গিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে ভারতের মিডিয়াতে বিরাট করে কভারেজ হয়েছে যে বাংলাদেশের মুখ্যমন্ত্রী এসেছে। তিনি ওখানে গিয়ে তিলক টিলক লাগিয়ে বাংলাদেশে আবার ফিরে এসেছেন। এই কিছুদিন আগে আবার প্রধানমন্ত্রী ওখানে গিয়েছেন। যাওয়ার পরে একটি পত্রিকায় দেখলাম, ওখানকার একটি পত্রিকায় ওনাকে সম্বোধন করেছে শেখ হাসিনা মুখ্যমন্ত্রী হিসেবে। তো আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে একটা, বাংলাদেশের ভারতের পাশে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা আছে। এদের প্রধানমন্ত্রীরা যখন ভারতে যায় তখন বলে না মুখ্যমন্ত্রী তখন বলে না এদের প্রধানমন্ত্রীকে, আমাদের প্রধানমন্ত্রী ওখানে গেলে মুখ্যমন্ত্রী কেন? আপনারা দুজনে একটু আলোচনা করবেন, কারণ আমাদের বিদ্যা কম তো, একটু শুনতে চাই। আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের কথা শুনতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ। এম এ দাউদ, 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আমি 1 মিনিটও নেব না। আসলে আমি বলতে চাচ্ছি, আপনি কাঁচামরিচের দাম কত করে? উন্নয়নের ঠেলাই তো আমরা কাঁচামরিচ 300 টাকা করে কিনতে হচ্ছে। আমরা বুঝতে পারছি কাঁচামরিচের যে কি ঝাল, এটা আমার দেশের জনগণ বুঝতে পারছে। ডিমের কেজি 40 টাকা থেকে 55 টাকা হয়ে গেছে 1-2 দিনের নোটিশে। উন্নয়নের কি কি পুষ্টি, সেটা আমার দেশের জনগণ বুঝতে পারছে। আলুর কেজি একদিনে 38 থেকে 70 টাকা হয়ে গেছে, 1 থেকে 2 দিনের মধ্যে 38 থেকে 70 টাকা হয়ে গেছে। উন্নয়ন একেই বলে উন্নয়ন না? পেঁয়াজের 42 টাকার পেঁয়াজ একদিনে 95 টাকা হয়ে গেছে, একেই বলে উন্নয়ন না? আসলে দেখেন, আপনি কাকে ধুয়ে কাকে নিয়ে কথা বলবেন? আপনি দেখেন, আমার দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী, তিনার পরিবার সহ তাদের সব কয়জনেরই বাইরের পাসপোর্ট আছে এবং তারা সবাই বাইরে এসে বাড়ি কিনছে। আমরা এখানে ভালো জব করেও বাড়ি কেনার মতো ক্যাপাসিটি এখনো হয় না। কিন্তু আপনি দেখেন আপু, আপনাকে একটা রিকোয়েস্ট করে বলি, আওয়ামী লীগ বিএনপি বাদ দেন, দেশ বাঁচাতে গেলে, যেই দেশ স্বাধীন থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো নেতা আসছে, তাদের ব্যাংক, তারা কিভাবে টাকা ইনকাম করছে এগুলা নিয়ে একটা টকশো করেন। তারা টাকা কই পাইছে? আমার দেশের জনগণকে রক্ত খেয়ে খেয়ে খেয়ে, দেখেন বাংলাদেশের মানুষের গায়ে রক্ত নাই, এরা শুধু বসে বসে রক্ত খাবে আর উন্নয়নের গল্প বলবে। উন্নয়ন কাকে বলে? আপনি মানে আপনার এই যে মাহমুদ আলী খান, উনি একটু তথ্য দিয়ে যাবেন ফাইন্যান্সের। আমি একজন ফাইন্যান্স স্পেশালিস্ট, বাইরে কাজ করি। আপনি বলবেন বাংলাদেশের অর্থনীতি কোন কোন জায়গায় উন্নয়ন হয়েছে। আপনি আগে বলছেন পদ্মা সেতু করা হয়েছে নিজস্ব অর্থায়নে, এখন সে টাকা শোধ করতে হচ্ছে, আবার সেই ছবি নিয়ে প্রধানমন্ত্রী আবার মানে পোস্ট করে বেড়াচ্ছেন। মানে লজ্জা আছে আপনাদের? লজ্জা করে তো, একটুখানি লজ্জা থাকা তো উচিত। আপনাদের লজ্জা থাকলে বুরকা পরে আসতেন আপনারা। মানে আমি আওয়ামী লীগকে বলছি না, মানে রাজনীতিবিদরা কি করছেন আপনারা? কি করছেন? দেশ দিয়ে দিচ্ছে ভারত আমার দেশের বুকের পর্দে ট্রেন যাবে, আর আমার দেশের শিক্ষিত সমাজ, আপনাদের মতো শিক্ষিত সমাজ, তারা এসে বলছেন না ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে, এই জন্য দিছি। আবার মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন করছেন কি জানেন? যে দেশ বিক্রি করছে, এটা তো পরিমাপ করতে হয়, কি দিয়ে পরিমাপ করলেন? কিন্তু আমার দেশের শিক্ষিত সমাজ কিন্তু সেই পরিমাপের সেটা বলেননি, কি দিয়ে পরিমাপ করলেন। শোনেন, যে পরিমাপ করছেন না, ওইটা হচ্ছে আপনার চেয়ার, মাননীয় প্রধানমন্ত্রী। যে পরিমাপটা হয়েছে, একদিকে রেল সেতু, এই যতগুলা ভারতকে যা দেওয়া হচ্ছে, এর বিনিময়ে আপনার চেয়ার। এগুলো সাধারণ জনগণ সবাই বোঝে। আমার রাজনীতিবিদদের, এই দুর্নীতিবাদ রাজনীতিবিদদের কবল থেকে বাঁচতে চায় সাধারণ জনগণ। অনেক অনেক ধন্যবাদ এম এ দাউদ। ইশতিয়াক আহমেদ, আপনার ক্যামেরাটা অন করবেন, ক্যামেরা অন করে কথা বলবেন। 1 মিনিট শেষ করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমি আজকে প্রশ্নই করব যে আমাদের সেনাবাহিনীকে 2009 সালে
একটা বড় ধরনের আঘাত করা হয়েছে। আমাদের বিজিবি আঘাতপ্রাপ্ত হয়েছে, বিডিআর নাই এখন। এখন এটা গৃহপালিত ইমাসকুলেটেড একটা সীমান্ত বাহিনী হয়ে গেছে। আমাদের জুডিশিয়ারি বা বলি বা অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলবো সেটা হচ্ছে যে এখন দাদাদের অনুগত লোক, মন্ত্রণালয় এখন হিন্দুয়ালয়। আমার প্রশ্ন হচ্ছে সিকিম দখলের আগে এই সিনারিও গুলো হচ্ছিল কিনা। আমার প্রশ্ন ডক্টর ফজলুল হক স্যারের কাছে, সিকিমের সিনারিও বর্তমান বাংলাদেশের সিনারিও এক কিনা আপনি কিভাবে মূল্যায়ন করেন? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে মিস্টার আলী খান চৌধুরী মানিক স্যারের কাছে, যে মুক্তিযুদ্ধের চেতনা কি এটা ছিল, দেশকে এজন্য স্বাধীন হয়েছিল কিনা যে ভারত বাংলাদেশের উপর দিয়ে রেল নেবে? এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল কিনা যে ভারত এদেশে কোন সরকার থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করে দেবে? এটা কি মুক্তিযুদ্ধে এই জন্যই কি মুক্তিযুদ্ধ হয়েছে কিনা এদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার দাদারা এসে নিয়ে যাবে? তবে কি সেই গোলাম আজমরাই সঠিক অনুধাবন করতে পেরেছিল? আসসালামু আলাইকুম।